পেজ 214, হেডিং বিতর্ক, ব্র্যাকেটে ডিবেট, ব্র্যাকেট ক্লোজড। বিতর্ক হলো যুক্তিতর্কের খেলা। বিতর্ক হলো এমন একটি বিষয় যেখানে যুক্তির আয়নায় নিজের বক্তব্যকে বা ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। বিতর্কের মূল উদ্দেশ্য একটি নির্ধারিত বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীরা নিয়মিত বিতর্কে অংশ নিলে তাদের চিন্তার পরিধি বাড়ে, জ্ঞান বিকশিত হয় আর প্রতিপক্ষের প্রতি সম্মান বোধ গড়ে ওঠে। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিককাল পর্যন্ত সময়েও বিতর্ককে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, গবেষণা দক্ষতা এবং জনসমক্ষে বক্তৃতার দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। শ্রেণীতে বিতর্ক পরিচালনার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে কিছু নিয়ম উল্লেখ করা হলো। নিচে এই নিয়মগুলি সারণীর সাহায্যে একটি তালিকা করে দেওয়া হলো। এই তালিকার বাঁদিকে ওপর থেকে নিচে ভার্টিক্যালি কতগুলি হেডিং দেওয়া রয়েছে। প্রথম হেডিং প্রস্তুতি, দ্বিতীয় হেডিং দল গঠন, তৃতীয় নেতৃত্ব নির্বাচন, চতুর্থ নিয়মাবলী ব্যাখ্যা, পঞ্চম তর্কের বিষয়বস্তু, ষষ্ঠ মধ্যস্থতা, সপ্তম শ্রোতাদের ভূমিকা এবং শেষ ফলো আপ। এই হেডিংয়ের আন্ডারে বিষয়গুলি ডান দিকে দেওয়া রয়েছে এবং তার ডান দিকে অর্থাৎ তৃতীয় সারণীতে সে সম্পর্কে লেখা রয়েছে। প্রথম হেডিং প্রস্তুতি। প্রস্তুতির আন্ডারে দুটি বিষয় রয়েছে, এক বিষয় নির্বাচন, দুই গবেষণা। এক বিষয় নির্বাচন, সে সম্পর্কে ডান দিকে লেখা, শ্রেণীতে বিতর্ক আয়োজন করা হলে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব হলো তা শিক্ষার্থীদেরকে বিতর্ক শুরুর কিছুদিন আগে জানিয়ে দেওয়া। বিষয় জানলে শিক্ষার্থীরা উৎসাহিত হয় এবং সেই বিষয়ে চিন্তাভাবনা শুরু করে। দুই দ্বিতীয় বিষয় গবেষণা। ডান দিকে লেখা, শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও যুক্তি সংগ্রহ করতে শুরু করে। পরবর্তী হেডিং বাঁদিকে নিচে দল গঠন। এই সম্পর্কে ডান দিকে লেখা রয়েছে, শিক্ষার্থীদেরকে দুইটি দলে ভাগ করা হয়, এক দল পক্ষে ও আরেক দল বিপক্ষে বলার জন্য নির্বাচিত হয়। তৃতীয় হেডিং নেতৃত্ব নির্বাচন। ডান দিকে লেখা, প্রতিটি দলের জন্য একজন করে দলনেতা নির্বাচন করা হয় যে দলের হয়ে মতামত উপস্থাপন করে। পরবর্তী হেডিং নিয়মাবলী ব্যাখ্যা। প্রথম বিষয় এক সময়সীমা। সে সম্পর্কে ডান দিকে লেখা, প্রতিটি বক্তার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়, যেমন 3 থেকে 5 মিনিট। প্রত্যেককে নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। নিচে দ্বিতীয় বিষয় ক্রম। প্রস্তাবের পক্ষে ডান দিকে লেখা রয়েছে, প্রস্তাবের পক্ষে একজন সদস্য শুরু করে, তারপর বিরোধী দলের একজন সদস্য বক্তব্য উপস্থাপন করে। এইভাবে ক্রম অনুসৃত হয়। তৃতীয় বিষয় আলোচনা নিয়ম। ডান দিকে লেখা, বক্তব্যের সময় একে অপরকে বাধা না দেওয়ার নিয়ম স্থির করতে হয়। পরবর্তী হেডিং তর্কের বিষয়বস্তু। প্রথম বিষয় এক প্রমাণ এবং উদাহরণ। ডান দিকে লেখা, বক্তারা তাদের বক্তব্য সমর্থন করার জন্য প্রমাণ ও উদাহরণ ব্যবহার করতে পারে। নিচে দ্বিতীয় বিষয় যুক্তি এবং পাল্টা যুক্তি। ডান দিকে লেখা, পক্ষে বা বিপক্ষের বক্তা বলে যাওয়ার পর যে বক্তব্য রাখতে আসবে সে আগের যুক্তিকে খণ্ডন করার জন্য পাল্টা যুক্তির অবতারণা করবে। পরবর্তী হেডিং মধ্যস্থতা। এর আন্ডারে দুটি বিষয় রয়েছে, এক মধ্যস্থতাকারী, শিক্ষক বা শিক্ষিকা। ডান দিকে লেখা, বিতর্কের সময় একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকবেন যিনি সময় সীমা এবং নিয়মাবলী মানতে সাহায্য করবেন। নিচে দ্বিতীয় বিষয় সময় নিয়ন্ত্রণ।
ডান দিকে লেখা শিক্ষক বা শিক্ষিকা সময়সীমা নির্ধারণ করবেন এবং বক্তাদের সময় মতো থামতে বলবেন। পরবর্তী হেডিং শ্রোতাদের ভূমিকা। প্রথম বিষয় 1 প্রশ্ন ও উত্তর। ডান দিকে লেখা বিতর্কের শেষে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরা যারা পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করবে না অর্থাৎ শ্রোতা হিসেবে থাকবে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। নিচে দ্বিতীয় বিষয় 2 প্রতিক্রিয়া। ডান দিকে লেখা শ্রোতা শিক্ষার্থীরা প্রতিটি দলের বক্তব্যের উপর প্রতিক্রিয়া এবং মতামত প্রদান করতে পারবে। সব শেষের হেডিং ফলো আপ। এর আন্ডারে 3টি পয়েন্ট বা বিষয় রয়েছে। 1 বিচার ও মূল্যায়ন। ডান দিকে লেখা শিক্ষক বা শিক্ষিকারা বিতর্কের মূল্যায়ন করবেন। দ্বিতীয় বিষয় প্রতিক্রিয়া প্রদান। ডান দিকে লেখা বিতর্কের শেষে শিক্ষক বা শিক্ষিকা সেরা দল ঘোষণা করবেন। নিচে তৃতীয় পয়েন্ট শিক্ষণীয় পয়েন্ট। ডান দিকে লেখা পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীরা ওই বিতর্ক থেকে কী শিখছে তা নিয়ে আলোচনা করা হবে। পেজ 215 হেডিং নমুনা 1। নিচের হেডিং বিতর্কের বিষয়। ইনভার্টেড কমার মধ্যে সভার মতে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক বিষয়ে যতটা বলা হয় আসলে ওই সম্পর্ক ততটা গুরুত্বপূর্ণ নয়। ইনভার্টেড কমা ক্লোজড। নিচে প্রথম হেডিং প্রারম্ভিক বক্তব্য। বাঁদিকে লেখা সঞ্চালক, তার বক্তব্য দেওয়া রয়েছে। সবাইকে স্বাগতম। আজকের বিতর্কের বিষয় হলো সভার মতে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক বিষয়ে যতটা বলা হয় আসলে ওই সম্পর্ক ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সাথে রয়েছে 2 জন বিশিষ্ট বক্তা। একজন যুক্তি দেখাবেন যে শিক্ষা এবং মনোবিজ্ঞান গভীরভাবে সম্পর্কযুক্ত এবং অন্যজন বলবে যে যদিও সম্পর্ক আছে তা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা বলা হয়। চলুন প্রারম্ভিক বক্তব্য দিয়ে শুরু করা যাক। প্রথম হেডিং পক্ষের বক্তার যুক্তি। 1 শুভ সকাল। শিক্ষা এবং মনোবিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনোবিজ্ঞান আমাদের শেখায় কিভাবে মানুষ শেখে, ভাবে এবং আচরণ করে, যা কার্যকর শিক্ষামূলক কৌশল তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রক্রিয়া, প্রেরণা এবং মানসিক সুস্থতা সম্পর্কে বোঝা সরাসরি শিক্ষাগত ফলাফলের উপর প্রভাব ফেলে, যা শিক্ষার অপরিহার্য উপাদান। শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক। মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং শেখার প্রক্রিয়ার উন্নতি করা যায়। মনোবিজ্ঞান জাঁ পিয়াজে এবং এল ভাইগোৎস্কি শেখার উন্নয়নে কিভাবে মনোবিজ্ঞানের প্রয়োগ করা যায় তা দেখিয়েছেন। ভাইগোৎস্কি ভয়াকার রস্বই গয় ওকার খণ্ডত্ব দন্তের শয় কয় রস্যি। 2 মনোবিজ্ঞান শিক্ষার্থীদের শেখার শৈলী বুঝতে সাহায্য করে। শিক্ষকরা মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষাদান কৌশলের উন্নতি ঘটান। বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে শেখে এবং মনোবিজ্ঞানে তাদের প্রয়োজন অনুযায়ী পাঠদানের কৌশল প্রণয়নে ও প্রয়োগে সহায়তা করে। 3 মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধান করা যায়, যা তাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হয়। উদাহরণস্বরূপ বলা যায় মনোবিজ্ঞানের সহায়তায় শিক্ষার্থীদের উদ্বেগ এবং মানসিক চাপ কমিয়ে তাদের শিক্ষার দক্ষতা বাড়ানো যায়। 4 শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধি করা যায়। প্রেরণা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং মনোবিজ্ঞানীরা কিভাবে শিক্ষার্থীদের প্রেরণা দিতে পারেন তা বিশ্লেষণে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে প্রয়োজনীয়। 5 মনোবিজ্ঞান শিক্ষার বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায় মনোবিজ্ঞানের গবেষণার মাধ্যমে বিভিন্ন শেখার শৈলী এবং শিক্ষার কৌশল উদ্ভাবিত হয়েছে, যা শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে। 6 মনোবিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের ব্যক্তিগত চাহিদা উপলব্ধি করতে এবং তাদের শেখার প্রক্রিয়া সহজতর ও বোধগম্য করতে মনোবিজ্ঞানের জ্ঞান
শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে সহায়ক হয়। 7. মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে, যা তাদের শিক্ষায়তনিক একাডেমিক সফলতার জন্য অপরিহার্য। মনোবিজ্ঞানীরা শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আত্মবিশ্বাস বাড়ানোর উপায় নির্ধারণ করতে সাহায্য করে। 8. মনোবিজ্ঞান শিক্ষার্থীদের সামাজিক ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা এবং দলগত কাজের ক্ষমতা বৃদ্ধি করে, যা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। 9. মনোবিজ্ঞান শিক্ষার মূল্যায়ন প্রক্রিয়াকে উন্নত করতে সহায়ক হয়। তাছাড়া মনোবিজ্ঞানে জ্ঞান প্রয়োগ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করার আরও নানান বিজ্ঞানসম্মত এবং কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা যায়। 10. সর্বোপরি মনোবিজ্ঞান শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি করতে সহায়ক হয়। এটি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে সহায়তা করে। পরের হেডিং বোল্ড লেটারে লেখা, বিপক্ষের বক্তার যুক্তি। ধন্যবাদ। যদিও মনোবিজ্ঞান মানব আচরণ বোঝাতে সহায়ক, শিক্ষা এবং মনোবিজ্ঞান সম্পর্ক আলোচনার ক্ষেত্রে প্রায়ই অতিরঞ্জিত করা হয়। শিক্ষা একটি বহুমাত্রিক ক্ষেত্র যা বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। পেজ 216। যেমন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। মনোবিজ্ঞানের উপর অতিরিক্ত জোর দিলে এর গুরুত্বপূর্ণ দিকগুলি উপেক্ষা করা হতে পারে, যার ফলে শিক্ষার সীমিত দৃষ্টিভঙ্গি তৈরি হয়। শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের থেকে আলাদা বিষয়। শিক্ষার প্রধান লক্ষ্য হল জ্ঞান অর্জন বা শেখা। এটি মনোবিজ্ঞানের উপর নির্ভর করে না। শিক্ষার্থীরা মনোবিজ্ঞান ছাড়াও শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। 2. শিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের জ্ঞান আয়ত্ত করানো এবং প্রয়োজন মতো তা প্রয়োগ করার সক্ষমতা তৈরি করা। মনোবিজ্ঞান শিক্ষার প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত নয়। শিক্ষার মান উন্নয়নে মনোবিজ্ঞান ছাড়াও অন্য উপায় রয়েছে। 3. শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞান ব্যবহার করার পরিবর্তে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। দক্ষ শিক্ষক শিক্ষিকাই হলেন শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। 4. শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান প্রয়োগ করে সময় এবং সম্পদ অপচয় না করাই ভালো। শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় উপাদানগুলি হল পাঠ্যপুস্তক, শিক্ষকের দক্ষতা এবং শিক্ষার উপকরণ। 5. মনোবিজ্ঞান শিক্ষার সহায়ক হতে পারে, কিন্তু এটি শিক্ষার প্রয়োজনীয় উপাদান নয়। শিক্ষার মূল উপাদান হল শিক্ষার উপকরণ এবং শিক্ষক শিক্ষিকার দক্ষতা, যা মনোবিজ্ঞান ছাড়াও শিক্ষার্থীদের সাফল্য এনে দিতে পারে। 6. মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষা ভুল। মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষা প্রক্রিয়ার উপর জটিলতা বৃদ্ধি করতে পারে। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া সহজ ও সরল হওয়া উচিত, যা মনোবিজ্ঞান ছাড়াও সম্ভব। 7. শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা শেখানো, যা মনোবিজ্ঞান ছাড়াও অর্জন করা যায়। বাস্তব জীবনে দক্ষতা অর্জনে মনোবিজ্ঞান প্রয়োজনীয় নয়। 8. শিক্ষা মূলত একটি ব্যবহারিক ক্ষেত্র, যেখানে জ্ঞান ও দক্ষতা শেখানোর উপর জোর দেওয়া হয়। মনোবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান শিক্ষার বাস্তব প্রয়োগে কম সহায়ক নয়। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান প্রয়োগ করলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা এবং সৃজনশীলতা কমে যেতে পারে। শিক্ষার্থীদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ দেওয়া উচিত, যা মনোবিজ্ঞান প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। 10. শিক্ষা এবং মনোবিজ্ঞান যেহেতু দুটি পৃথক বিষয় এবং তাদের আলোচনার বিষয়বস্তুও পৃথক, তাই দুটি বিষয়ের সম্পর্ক বলতে গিয়ে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত বা একে অপরের সহায়ক এমনটা না বলাই ভালো। আসলে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক বিষয়ে যতটা বলা হয় আসলে অতটা গুরুত্বপূর্ণ নয়। হেডিং উপসংহার। দুপক্ষের যুক্তি শুনে এটা স্পষ্ট যে শিক্ষা এবং মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক হলেও শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞান ছাড়া অন্যান্য উপাদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
নিচে পরবর্তী হেডিং বোল্ড লেটারে লেখা সঞ্চালক ব্র্যাকেটে ধন্যবাদ পর্ব ব্র্যাকেট ক্লোজড সকল বক্তাকে তাদের মূল্যবান মতামত প্রকাশের জন্য ধন্যবাদ। আশা করা যায় এই বিতর্ক থেকে আমরা শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক বিষয়ে অনেক কিছুই শিখতে পেরেছি। পরবর্তী হেডিং নমুনা 2। নিচের হেডিং বিতর্কের বিষয় ইনভার্টেড কমার মধ্যে সভার মতে কৈশোর হলো একটি মানুষের জীবনের ঝড় এবং চাপের সময়কাল। ইনভার্টেড কমা ক্লোজড। প্রথম হেডিং মডারেটর ব্র্যাকেটে মধ্যস্থতাকারী ব্র্যাকেট ক্লোজড। আজকের বিতর্কের বিষয় সভার মতে কৈশোর হলো একটি মানুষের জীবনের ঝড় এবং চাপের সময়কাল। এখানে পক্ষের বক্তব্য ভুল। এখানে পক্ষের বক্তা প্রথমে বক্তব্য শুরু করবে এবং তারপরে বিপক্ষের বক্তা বক্তব্য রাখবে। এবার আমরা পক্ষের যুক্তি শুনব। নিচে বোল্ড লেটারে লেখা পক্ষের বক্তার যুক্তি। শুভ সকাল, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে বক্তব্য শুরু করছি। সভার মতে কৈশোর হলো একটি মানুষের জীবনের ঝড় এবং চাপের সময়কাল। এই মতটিকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে মতের পক্ষে আমি এখন যুক্তি ও বক্তব্য উপস্থাপন করছি। পেজ 217। 1. কৈশোরে পৌঁছালে প্রতি মানুষের শরীরে কতকগুলি পরিবর্তন ঘটে। শরীরের সঙ্গে মানসিক এবং প্রাক্ষবিক পরিবর্তনও ঘটে, যা প্রায়ই কিশোর কিশোরীদের জন্য চাপ ও অস্থিরতার সময় তৈরি করে। বিশেষ কয়েকটি হরমোন ক্ষরণ শুরু হওয়ার ফলে আবেগগত অস্থিরতা ও আচরণগত পরিবর্তন ঘটে। 2. কৈশোরে পৌঁছালে কিশোর কিশোরীদের মধ্যে আত্মপরিচয় খোঁজার চেষ্টা দেখা যায়। শুধু তাই নয়, সামাজিক গ্রহণযোগ্যতার জন্য প্রচেষ্টা শুরু হয়, যা তাদের মধ্যে উদ্বেগ ও চাপ বাড়ায়। এই সময়ে সামাজিক চাপ এবং প্রত্যাশা প্রায়ই উচ্চ মাত্রায় থাকে। 3. কৈশোরে কিশোর কিশোরীরা স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের উপযুক্ত স্বাধীনতা দেওয়া হয় না। একদিকে আকাঙ্ক্ষা আর অন্যদিকে সীমিত স্বাধীনতা, এই দ্বন্দ্বটি প্রায়ই তাদের মধ্যে ঝড় ও চাপের পরিস্থিতি সৃষ্টি করে। 4. কিশোর কিশোরীরা প্রায়ই তাদের ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন থাকে, যেমন শিক্ষা, কর্মজীবন এবং সম্পর্ক। এই উদ্বেগ এবং অস্থিরতা কৈশোরের সময়কালকে ঝড় এবং চাপের সময়কাল হিসেবে চিহ্নিত করে। 5. কিশোর কিশোরীরা প্রায়ই নিজেদের প্রাপ্ত বয়স্কদের মতো বিবেচনা করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের জীবনের অনেক সিদ্ধান্ত এখনও নিয়ন্ত্রণে থাকে না। এই পরিস্থিতি তাদের মধ্যে হতাশা এবং অস্থিরতা সৃষ্টি করে। 6. কৈশোরে বিশেষ বিশেষ হরমোন গ্রন্থির সক্রিয়তা, হরমোনের পরিবর্তন এবং শারীরিক গঠনের পরিবর্তন প্রায়ই কিশোর কিশোরীদের মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে, যা তাদের মধ্যে অস্থিরতা এবং আচরণগত সমস্যার কারণ হতে পারে। 7. কৈশোরে সম্পর্কের পরিবর্তন, যেমন বন্ধুত্ব এবং প্রেম, প্রায়ই কিশোর কিশোরীদের মধ্যে আবেগগত অস্থিরতা এবং মানসিক চাপের সৃষ্টি করে। এই সময়ে সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি পায় এবং সম্পর্কের সমস্যা প্রায়ই ঝড় এবং চাপের কারণ হয়। 8. কিশোর কিশোরীদের মধ্যে সামাজিক প্রত্যাশা এবং পারিবারিক প্রত্যাশা প্রায়ই সংঘর্ষে পরিণত হয়, যা তাদের মধ্যে মানসিক চাপ এবং হতাশার কারণ হয়। এই দ্বন্দ্ব কৈশোরকে ঝড় এবং চাপের সময়কাল হিসেবে চিহ্নিত করে। 9. কিশোর কিশোরীরা অনেক ক্ষেত্রেই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়, কিন্তু পরিবার বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে পরিস্থিতি তাদের মধ্যে হতাশা, অস্থিরতা ও চাপ সৃষ্টি করে। 10. মোট কথা, কৈশোরে কিশোর কিশোরীদের মধ্যে নানা প্রকার শারীরিক, মানসিক ও প্রাক্ষবিক পরিবর্তন ঘটে। ওই পরিবর্তনগুলি অনেক ক্ষেত্রেই মানসিক চাপ, হতাশা, অস্থিরতা সৃষ্টি করে, ফলে তাদের মধ্যে যেন একটা ঝড় বয়ে যায়। তাদের মানসিক স্থিতিশীলতা প্রভাবিত হয় এবং তাদের জীবনের ক্ষেত্রে চাপ ও অস্থিরতা সৃষ্টি হয়। তাই বলবো, আজকের বিতর্কের বিষয় সবার মতে কৈশোর হলো একটি মানুষের জীবনের ঝড় এবং চাপের সময়কাল। এটি সম্পূর্ণরূপেই সত্য। পরের হেডিং বোল্ড লেটারে লেখা বিপক্ষের বক্তার যুক্তি। শুভ সকাল,
সভায় উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। সভার মতে কৈশোর হলো একটি মানুষের জীবনের ঝড় এবং চাপের সময়কাল। আমি এই বক্তব্যটি সমর্থন করতে পারছি না, আমি এর বিপক্ষে যুক্তি উপস্থাপন করছি। 1. প্রথমেই বলবো, কৈশোরকে ঝড় এবং চাপের সময়কাল হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। এটি একটি স্বাভাবিক বিকাশের পর্যায়, যে পর্যায়ে কিশোর কিশোরীরা নিজেদের আবিষ্কার করে এবং পরিপক্ক হয়। 2. অনেক কিশোর কিশোরী তাদের কৈশোরকালকে সুস্থ, স্বাভাবিক এবং সুখের সময়কাল হিসেবে উপভোগ করে। ঝড় এবং চাপের ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। 3. আধুনিক সমাজে কিশোর কিশোরীদের সমর্থন এবং নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, যা তাদের কৈশোরকালকে চাপমুক্ত এবং মসৃণ করে তোলে। বাড়িতে অর্থাৎ পরিবারে পিতামাতা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এ বিষয়ে সহায়ক হয়। 4. কিশোর কিশোরীরা অনেক ক্ষেত্রেই তাদের নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং দায়িত্ব গ্রহণ করতে শেখে। এটি তাদের পরিপক্ক হতে এবং জীবনের নানান সমস্যার সমাধান করতে সক্ষম করে তোলে। 5. কিশোর কিশোরীরা তাদের পরিচয় এবং ব্যক্তিত্ব গঠনের সময়কাল হিসেবে কৈশোরকে গ্রহণ করে। এটি এমনই একটি সময় যখন তারা নিজেরাই নিজেদের মধ্যে মূল্যবোধ গঠন, বিশ্বাস অর্জন প্রভৃতি কাজগুলি করতে সমর্থ হয়। 6. সামাজিক সমর্থন এবং পারিবারিক পরামর্শ ও নির্দেশনা প্রায়ই কিশোর কিশোরীদের চাপ এবং হতাশা কমাতে সদর্থক ভূমিকা পালন করে। ফলে অস্থিরতা প্রশমিত হয় এবং তারা ধীরে ধীরে অধিক পরিপক্কতা লাভ করে। 7. বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, পরিবারের বিভিন্ন কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন ধরনের ক্লাবে সাংস্কৃতিক ও সামাজিক কার্যাবলী কিশোর কিশোরীদের সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়। এই কার্যক্রমগুলি বরং তাদের কৈশোরকালকে মসৃণ ও সুখের সময়কাল হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পেজ 218। 8. তাছাড়া কৈশোরের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলি স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। এটি জীবন বিকাশের একটি অন্যতম পর্যায়, যখন কিশোর কিশোরীরা নিজেদেরকে পরিপক্কতার দিকে নিয়ে যায় এবং ধীরে ধীরে বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে। 9. বিভিন্ন সংস্কৃতি এবং সমাজে কৈশোরকে ইতিবাচক এবং উন্নয়নের সময়কাল হিসেবে গ্রহণ করা হয়। এটি তাদের জীবনের গুরুত্বপূর্ণ পর্যায় এবং তাদের ভবিষ্যতের ভিত্তি গঠন করে। 10. সবশেষে বলবো, কিশোর কিশোরীদের মধ্যে ঝড় এবং চাপের ধারণা একটি মিথ। বেশিরভাগ কিশোর কিশোরী তাদের কৈশোরকালকে স্বাভাবিক এবং আনন্দময় সময়কাল হিসেবেই উপভোগ করে, অর্থাৎ আজকের সভার মত একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। পরের হেডিং উপসংহার। নিচে মডারেটর ব্র্যাকেটে মধ্যস্থতাকারী ব্র্যাকেট ক্লোজড, এটিও বোল্ড লেটারে লেখা। সবাইকে ধন্যবাদ যারা পক্ষে এবং বিপক্ষে বক্তব্য রেখেছে এবং সভায় উপস্থিত থেকে বক্তব্য শুনেছে। এই বিতর্ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ কৈশোরকে ঝড় এবং চাপের সময়কাল হিসেবে দেখে, অন্যরা এটি স্বাভাবিক বিকাশের অংশ হিসেবে বিবেচনা করে। এই বিতর্ক আমাদেরকে কৈশোরের বিভিন্ন দিক এবং এর প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে। আশা করি এই বিতর্ক থেকে আমরা অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি।